তেল সংগ্রহে চরম ভোগান্তিতে যানবাহন চালকরা। দেশের ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি মজুতের দাবি প্রতিমন্ত্রীর। হজ ফ্লাইট শুরু আজ রাতে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি বছর পবিত্র হজে যাবেন ৭৮,৫০০ জন। বিএনপি সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায়, মন্তব্য জামায়াতে আমিরের। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধের অভিযোগ। রাজধানীর নিত্যপণ্যের বাজার দরে নাভিশ্বাস, জীবনমান স্বাভাবিক রাখতে সরকারকে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম। মোহনার সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। 2 দিন ধরে লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না রাজধানীর বেশিরভাগ গাড়ি চালকেরা। বিশ্ব জ্বালানি সংকটে বাংলাদেশে দেখা দিয়েছে জ্বালানি তেলের চরম ভোগান্তি। চালকেরা বলছেন আতঙ্কের কারণে বেশিরভাগ গাড়ি চালকেরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে মজুত করছে। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। জ্বালানি শুধু একটি পণ্য নয়, একটি দেশের অর্থনীতি, শিল্প, পরিবহন, এমনকি সাধারণ মানুষের দৈনিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি শক্তি। আর সেই জ্বালানি নিয়েই এখন উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে, বাদ নেই বাংলাদেশও। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। 2 দিন ধরে ফিলিং স্টেশনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না চালকেরা। তারা বলছেন আতঙ্কের কারণে বেশিরভাগ সময় গাড়ি চালকেরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে মজুত করে রাখছে, আর তাতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট। তেল পাই না, আবার চাকরি লয়ে টানাটানি, মালিকেরা রাখতে চায় না। 15 দিন গাড়ি বসা, 15 দিন পরে কালকে ফিরে 24 ঘন্টা আগে আসছে, এখনো লাইনে দাঁড়া আছে, এভাবে আর কি তেল পাচ্ছে না। সিন্ডিকেট হয়ে যাচ্ছে, সিন্ডিকেট হয়ে এই সমস্যাটা হচ্ছে। আমরা কালকে সকাল 11:30টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পে পৌঁছাইতে পারিনি। টাঙ্কিটা মানুষ লোড করে নিয়ে যে বাসায় যে টাঙ্কিটা খালি করে, এই সিরিয়াল এই সময়টার জন্য খালি করে থুয়ে ওরা আবার আসে পাম্পে, এর জন্য আমাদের তেলের সংকট। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 65 থেকে 70% আসে বিদেশ থেকে, আর তেলের ক্ষেত্রে এই নির্ভরতা প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ফলে সংকট মোকাবেলায় সবার সচেতনতার বিকল্প কিছু নেই। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানির পণ্য মজুদ রয়েছে। জুন মাসের চাহিদা মাথায় রেখে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার চেষ্টা চলছে। জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রাত 11:35 হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি রাত 12:20 419 জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন। 30 মে হতে ফিরতি ফ্লাইট শুরু হয়ে 1 জুলাই শেষ হবে। বিএনপির সরকার সংবিধানকে নিজেদের ইচ্ছে মতো সংশোধন করে ফাঁসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে জেলা আমির সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে সম্মেলনে অভিযোগ করেন জামায়াতের আমির। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলন আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে।
নিজেদের মতো সংবিধান সংশোধন করে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। তিনি দাবি করেন সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে তার নিন্দা জানান জামাতের আমির। জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, গুলশান কার্যালয়ে বিকাল ৩টায় রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর, খুলনা এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করবেন। আগামীতে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সরকারি এবং বেসরকারি শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাদশা ফয়সাল ইনস্টিটিউটে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের আমলে এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও তখন তা সম্ভব হয়নি। পরে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতেই এবছর পরীক্ষাটি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে এবং তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছেন কিনা, সো আমাদের প্রত্যেকটা স্কুলকেও সেই ইনস্ট্রাকশন দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল তারা কোনো কারণে দিতে পারেননি, সেটা আমরা চালু রেখেছি, আমরা পরীক্ষা দিয়েছি। আমরা 8 থেকে 9 জন পাবলিক শিক্ষার্থীদের একজনকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি, আর 5 জন রেশিওটা, আর 5 জন প্রাইভেট পরীক্ষার্থীর মধ্যে একজনকে আমরা বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি। সো পাবলিকে 9-1, প্রাইভেটে 5-1। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নাভিশ্বাস নিম্ন এবং সীমিত আয়ের মানুষের। বেশিরভাগ সবজি শতকের ঘরে, কিছুতেই কমছে না মুরগির দাম। বর্ধিত দামে বিক্রিত হচ্ছে গরুর মাংস। চাষের মাছও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। গেল 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনমান স্বাভাবিক রাখতে সরকারকে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শুক্রবার ছুটির সকালে রাজধানীর বাজারে ক্রেতার আনাগোনা একটু বেশিই থাকে। গ্রীষ্মের হরেক রকম বাহারি সবজিতে চোখ জুড়িয়ে যায়, কিন্তু কাছে গিয়ে কিনতে গেলেই হয় বিপত্তি। কাঁকরোলের কেজি 120 থেকে 140 টাকা। এছাড়া বরবটি, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গে, বেগুন সহ অধিকাংশ সবজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ছোট লাউ 60 থেকে 80 টাকা। পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, তারপরে করলা, এগুলো অধিকাংশ 80 থেকে 100, এবং 120 টাকা কেজিও আমাদের কিনতে হয়েছে। আমাদের মতো মানুষ তো হিসাব করে চলি, দেখা গেছে বাজেট নিয়ে আসলাম, হয় না, অল্প অল্প করে নিতে হয়। মাছে ভাতে বাঙালি এটা তো নাই, এখনো সবজি ভাতে বাঙালি এটা হচ্ছে না। শশাটা আইনা যদি আমি কম দামে বেচে দিই তাহলে আমার গাড়ি ভাড়া টাকাটা উঠবো না, এজন্য এই জিনিসটা দামটা বাড়ে। বাজারে সোনালী ও ব্রয়লার মুরগি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি সোনালী মুরগি 380 থেকে 390 টাকা, হাইব্রিড সোনালী 350 থেকে 360। ব্রয়লারের দামও চড়া, কেজি প্রতি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। রোজার আগে ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকায় বিক্রি হয়েছিল, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 820 টাকায়। খাটালের থেকে যারা মহাজনরা আছে ওনারাই দাম বাড়া বেচতেছে। বর্তমান পরিস্থিতি আমাদের দেশের গরু নিয়ে অনেক টানাটানি আছে। ফার্ম থেকে ওনারা বুঝতে পারছে যে মুরগির দামটা বেশি, এই জন্য ওনারা ওই ফিক্সড রেটটা রেখে দিচ্ছে আর কি। মুরগির দাম যে এত দাম কেন বৃদ্ধি পেলো সেটা আমরাও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছি না। তেলাপিয়া, পাঙ্গাস সহ চাষের মাছও নেই নিম্ন ও সীমিত আয়ের নাগালে। আবার নদীর মাছ মধ্যবিত্তের আয়ের সীমায় নেই। বাজারে গিয়ে মাছে ভাতে বাঙালি প্রবাদ ভুলে যায় মানুষ।
চাষের যে অবস্থা মাছ এগুলো আসলে আমাদের হাতের নাগালের বাইরে। মাছ হলো বাজার আসে কম, এই জন্য মাছের দাম একটু বেশি আর কি। তাদের মানে ভাষ্য যে মাছেও তেল খায়, এই কারণে মাছের দাম বেশি। গেল 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল তেমন একটা নেই। এর ফলে ক্রেতারাও তাদের চাহিদা অনুসারে বোতলে সয়াবিন তেল কিনতে পারছেন না। অনেক ক্ষেত্রে দামও বেশি দিতে হয়। 2 লিটার 1 লিটার ওরকম পাওয়া যায়, 5 লিটার কম পাওয়া যায়। তেল শর্ট পাওয়া যাচ্ছে না, অনেকে রেট চাইতে ওভার রেট নিচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে 8 বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে 2 জন নিহত এবং আরও 1 জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে 26 জন। 17 মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 541 জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 13 জন শিশুর। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে 14 জন। হাম নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 135 জন শিশু। নতুন ও পুরনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা হচ্ছে 627 জন। সংবাদে নোয়াখালীর কোম্পানিগঞ্জে জরাজীর্ণ এক ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট বড় যানবাহন সহ কয়েক হাজার মানুষ। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে 2 ইউনিয়নের হাজার হাজার মানুষের যোগাযোগ। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা সত্তরিয়া খালের উপর নির্মিত 40 ফিট দৈর্ঘ্যের ব্রিজটির বেহাল দশা। এ ভাঙা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে। 4 থেকে 5 বছর পূর্বে ছোট ফেনী নদীর সাথে খালটি সংযোগ হওয়ার পর জোয়ার ভাটার পানির স্রোতে সেতুর নিচে থাকা 4টি পিলার ভেঙে ঝুলে গেছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী, গর্ভবতী নারী ও রোগীদের নিয়ে পারাপারে প্রতিনিয়তই বিপাকে পড়ছে স্থানীয়রা। কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ব্রিজের ফিলে টিলে সব ভাঙিয়েছে, কিছু নাই। যে স্কুল ছাত্র ছাত্রী এবং রিক্সা যানবাহন চলাফেরা করতে বহুত মুশকিল গেছে। আমাদের এই ব্রিজটা যদি ভেঙে যায় আমরা স্কুলে যেতে পারবো না। আওয়ামী লীগ সরকার 16-17 বছর আসছিল, তারা ছিল, তাদেরকে ভালো আছে, কথা সমাধে এসে গেছে, এগুলা এটা কার্যকর হয় নাই। প্রায় 16 বছর ধরে বারবার উপজেলাতে গিয়েও কোনো রকম সাড়া পায়নি এলাকাবাসী। এখন বর্তমানে এটা অধিক ঝুঁকিপূর্ণ। চরহাজারি চরবার প্রতি অবস্থিত এই ব্রিজটি যেন দ্রুত হয়ে যায়, বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন। নিচে পিলারে ফাটল ধরেছে, ফাটল ধরে যে ভিতর রড আছে ওই রডগুলো বাইর হয়ে গেছে। আর দ্রুত সময়ের মধ্যে এই সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ করে, আমাদের এটাই দাবি। নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাবের কথা জানায় এলজিইডি বিভাগ। গ্রামীণ সড়কের স্বল্পব্যয়ে নতুন ব্রিজ কাভার নির্মাণ প্রকল্প, এই প্রকল্পে আমরা এই ব্রিজটা দ্রুত বাস্তবায়নে অন্তর্ভুক্ত করে রেখেছি। আশা করি প্রকল্প ডিপিভুক্ত হলে আমরা দ্রুত এই ব্রিজের কাজটি আমরা সম্পন্ন করতে পারবো। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে অতি দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই আমিনবাজারের ডাম্পিং প্ল্যান্টে জমা পড়া ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে সিটি কর্পোরেশন। যদিও এখন থেকে বিদ্যুতের পাশাপাশি কম্পোস্ট সার উৎপাদন সম্ভব বলে জানান জ্বালানি বিশেষজ্ঞরা। যদিও এসব সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যেই ডাম্পিং স্টেশনের বর্জ্যের গন্ধে অতিষ্ঠ আশেপাশের জনজীবন। মশা মাছির যন্ত্রণায় হোটেলগুলোতে বসতে পারছেন না ভোক্তারা। সব মিলিয়ে দ্রুতই এই ডাম্পিং স্টেশনকে ঘিরে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ স্থানীয়দের। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় বিজন কুমারের 2 পর্ব প্রতিবেদনের আজ থাকছে শেষ কিস্তি। আমিনবাজারের একটি হোটেলে দুপুরের খাবার খেতে গিয়ে মশা মাছির যন্ত্রণায় অতিষ্ঠ মোহাম্মদ কবির। উপায়ন্তর না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই বসলেন খাবার টেবিলে। প্রতিদিনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমিনবাজার ডাম্পিং প্ল্যান্টের কারণে এমন ভোগান্তি নিত্যদিনের। খাবারের পরিবেশ নাই, কারণ এখানে আপনার ময়লার একটা ডিপো রয়েছে, ঠিক আছে। আর দ্বিতীয় হলো আপনার যত মাছি আছে, এই মাছির জন্য আসলে খাবারটা আমাদের
প্রযোজ্য না। শুধু কবির নয়, এমন অভিযোগ হোটেলে খাবার খেতে আসা প্রায় সকলের, যারা সকলেই অতিষ্ঠ ডাম্পিং প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়া গন্ধের কারণে। অনেক সময় মাথা ব্যথা করে ময়লার গ্যাসের কারণে, দেখা গেছে অসহ্য, এবং মনে করেন যে পেট ব্যথা করে। এখানে ময়লা, পরিবেশ তো একদম, এই এলাকাটা এমনি পরিবেশটা খারাপ। দিনের বেলা মাছি, রাতের মশা, দুটোই আক্রমণ করে মানুষকে। হোটেল মালিকরা বলেন ডাম্পিং স্টেশনটির কারণে বেচা বিক্রি কমে গেছে। খাবার নষ্ট হইতেছে ময়লার কারণে, আমার কাস্টমার আসতেছে না, আমার লস হইতেছে না। ময়লার কারণে আশেপাশে যে দোকান টোকান আছে বা হোস্টেল মোস্টেল দোকানপাটি যত আছে সবই বন্ধ হয়ে যেতেছে। চলমান সংকটের দ্রুত সমাধান চাইলেন ভুক্তভোগীরা। তো অতিরিক্ত এটা মশা যেভাবে মুক্ত হয় এই ব্যবস্থা করেন, এই ব্যবস্থা চাই আমরা। মশা মাছির কারণে থাকা যাইতেছে না, আমরা খুব বিরক্ত হয়ে গেছি। এত সংকটের মধ্যে এতদিন প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে জোর আলোচনা ছিল। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুতের পাশাপাশি এখান থেকে কম্পোস্ট সার উৎপাদন করা সম্ভব। খাদ্যর যে ওয়েস্টগুলো আছে সেগুলোর থেকে সবচেয়ে ভালো হয় যদি কম্পোস্ট সার তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা যদি এটা অ্যানারোবিক ডাইজেশন, যে বায়োগ্যাস করে তারপরে বিদ্যুৎ তৈরি করে, এটা আমি মনে করি সবচেয়ে শ্রেষ্ঠ, এবং এটার জন্য বিদেশি অনেক উদ্যোক্তারা প্রস্তুত আছে, তো ওই দিকে যাওয়াটাই সবচেয়ে বেস্ট। আর সিটি কর্পোরেশন বলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেই শুরু হবে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এখনো আছে, চলমান আছে, চাইনিজ কোম্পানি এটাকে চুক্তিবদ্ধ করা আছে। এটা পরিবেশের পক্ষ থেকে একটা টেম্পারেচারের বিষয় আছে, যে টেম্পারেচার কত হবে, কম বেশি হবে, এটা নিয়ে একটা জটিলতা আছে। এটা পরিবেশ মন্ত্রক থেকে একটা ছাড়পত্রের বিষয়, ছাড়পত্রটা হয়ে গেলে এটা দ্রুত গতিতে কাজ হবে। অলরেডি সেখানে কাজ চলমান আছে। ডাম্পিং গ্রাউন্ড থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে উপকৃত হবে দেশ, একই সঙ্গে ক্ষতিকর গ্যাস থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাঙ্গামাটির কুতুবছড়ি এলাকায় সশস্ত্র হামলায় ধর্ম সিং চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর এক নেতা নিহত হয়েছেন। এ সময় তার দুই বোন গুলিবিদ্ধ হয়ে আহত হন। নিহত ধর্ম সিং চাকমা ইউপিডিএফ এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলেন। সব ধরনের মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রচারাভিযান শুরু করেছে মৎস্য বিভাগ। যদিও বছরের ওই সময়টাতে জলদস্যুদের উৎপাতে আতঙ্কে দিন কাটে জেলেদের, তারপরেও গেল 2 মাস ধরে তেল সংকটের সমুদ্রে ট্রলার নামাতে পারেনি বেশিরভাগ জেলে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আশ্বাসও মিলেছে কর্তৃপক্ষের কাছ থেকে। গৌতম চন্দ্র হালদার তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। প্রতি বছর নেয় এবারও বঙ্গোপসাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজননের জন্য 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রচার অভিযান সহ সভা সমাবেশ শুরু করেছে মৎস্য বিভাগ। ইতোমধ্যে মৎস্য বন্দর, আলিপুর ও মহিপুর সহ বিভিন্ন জেলেপল্লীতে ফিরে গেছেন সচেতন জেলেরা। তবে এই মৌসুমের শুরু থেকেই সাগরে বাড়ে জলদস্যুদের উৎপাত। এছাড়া গত 2 মাস ধরে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। এই সব কারণে বেশিরভাগ জেলে যেতে পারেনি সমুদ্রে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। জেলে এবং ট্রলার মালিক আড়তদারদের সম্পূর্ণ লোকসানের ভিতরে আমরা চলতেছি। আমরা মাছ ধরতে পারি না, কিনতে দিব। কত কষ্টের মধ্যে দেখেন এই সমস্ত গ্রামে ভিজা, সকাল হইতে কোনো এইভাবে জালিয়া নামে কোনো চালু আমরা পাইনি। যেমন মেম্বার খালি আছে ওই টাকা পয়সা নিয়ে এইবার খায়। মাছ না ধরতে পারে তখন জেলের চাল দেয় না। পটুয়াখালী কলাপাড়া উপজেলায় ৮৩০৫ জন জেলেকে প্রতি মাসে 40 কেজি খাদ্য সহায়তা নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করবে। ইতিমধ্যে আমাদের উপজেলা বরাবর শতভাগ চাল চলে এসেছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে জেলে পরিবারের মাঝে চালগুলো আমরা পৌঁছে দিব, যাতে তারা এই অবরোধকালীন সময়ে যে একটা সংকট তৈরি হয় সেখান থেকে কিছুটা মুক্তি পেতে পারে। নিষেধাজ্ঞাকালীন প্রণোদনা বাড়ানোর পাশাপাশি তা প্রকৃত জেলেদের মাঝে বন্টন, গভীর সাগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানো এবং তেল সংকট নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খুলনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন।
একই ঘটনায় নীরব নামে অন্য এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার দামোদর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, নিহত সাব্বির ও হামলাকারীরা একে অপরের বন্ধু। 2 থেকে 3 দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরেই রাতে সাব্বির এবং নীরবকে পেয়ে 4 থেকে 5 জন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত নীরব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের জন্য চেষ্টা করছে ইরান, আমেরিকা। এদিকে শুক্রবার হওয়া যুদ্ধবিরতির সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ও ফিল্ড মার্শাল আসিম মনির। ঐশী আলমের টেস্ট রিপোর্ট। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের নিষ্পত্তি না হওয়ায় স্থায়ী শান্তি চুক্তির পরিবর্তে তারা এখন একটি অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের চেষ্টা করছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দখলদার ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 10 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সংযত ও শোভন আচরণের আহ্বান জানিয়ে বলেন, তারা এটি করতে পারলে এটি তাদের জন্য একটি দারুণ সুযোগ হয়ে আসবে। আর কোনো হত্যাকাণ্ড নয়, এবার অবশ্যই চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠিত হবে। যদিও যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনির। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সংঘাত নিরসনে পাকিস্তান ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আর তেল সংগ্রহে চরম ভোগান্তিতে যানবাহন চালকরা। দেশের ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি মজুতের দাবি প্রতিমন্ত্রীর। হজ ফ্লাইট শুরু আজ। রাতে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি বছর পবিত্র হজে যাবেন ৭৮,৫০০ জন। বিএনপির সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায়, মন্তব্য জামায়াতে আমিরের। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধের অভিযোগ। এবং রাজধানীর নিত্য পণ্যের বাজার দরে নাভিশ্বাস। জীবনমান স্বাভাবিক রাখতে সরকারকে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।